আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউস ইনফোটেনমেন্টে। আপনাদের সঙ্গে আছি আমি ফাহাদিয়া মিতো। একটি সম্ভাব্য ধ্বংসাত্মক আঞ্চলিক যুদ্ধের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে মধ্যপ্রাচ্য। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে চলমান বৈরিতা চরম পর্যায়ে পৌঁছে গেছে। যুদ্ধ এড়াতে দীর্ঘদিন থেকেই কূটনৈতিকভাবে প্রবল চেষ্টা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র, তবে এখন পর্যন্ত সাফল্যের দেখা পায়নি তারা। যুক্তরাষ্ট্রের এই ব্যর্থতার প্রধান কারণ, সংকটে যুক্ত কোনো পক্ষের ওপরই তীব্র চাপ তৈরি করার মতো পরিস্থিতি নেই একসময় বিশ্বমোড়ল বলে পরিচিত এই দেশটি। বিস্তারিত থাকছে তামান্না মিনহাজের প্রতিবেদনে। ইসরায়েলের সাথে লড়াইয়ে হিজবুল্লাহ শুধু তাদের বর্তমান সদস্যদের নিয়ে অংশ নেবে, এটা ভাবলে ভুল হবে। যুদ্ধ শুরু হলে অবধারিতভাবেই প্রতিদিনই বাড়তে থাকবে তাদের শক্তিমত্তা। তাদের সঙ্গে যোগ দেবে ইরান এবং একই সঙ্গে ইরানের হয়ে ছায়াযুদ্ধে লড়তে থাকা বিভিন্ন দেশের শিয়া যোদ্ধারা। ঠিক যেমন ইরানের স্বার্থ উদ্ধারে ওই অঞ্চলে হয়ে যাওয়া নানা সংঘাতে তেহরানের পাশে ছিল হিজবুল্লাহ। এর বাইরেও প্রচুর যোদ্ধা এই লড়াইয়ে হিজবুল্লাহর পক্ষে লড়বে। তবে বিশ্লেষকরা মনে করেন এখনও এই যুদ্ধ এড়িয়ে যাওয়ার পথ রয়েছে। আলোচনার মাধ্যমে হয়তো দুই পক্ষকেই শান্ত করা সম্ভব। তবে বাস্তবে তেমন পরিস্থিতি সৃষ্টির পরিবর্তে উত্তাপ উত্তরোত্তর বাড়তেই দেখা যাচ্ছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু গাজা যুদ্ধ যেভাবে চালিয়ে যাচ্ছেন তা হিজবুল্লাহ এবং এর সমর্থক সংগঠন ও যোদ্ধাদের উৎসাহিত করছে। মূলত দুটি লক্ষ্য হাসিলের উদ্দেশ্যে এই যুদ্ধে জড়িয়ে পড়ে ইসরায়েল। প্রথমত, নেতানিয়াহু চেয়েছিলেন হামাসকে ধ্বংস করতে, আর দ্বিতীয় উদ্দেশ্য ছিল হামাসের হাতে বন্দী ইসরায়েলের জিম্মিদের উদ্ধার। যুদ্ধ শুরুর প্রায় 10 মাস হয়ে গেলেও এর কোনো উদ্দেশ্য পূরণে সফল হতে পারেনি ইসরায়েলের প্রধানমন্ত্রী। উল্টো যুদ্ধ পরিচালনার কৌশলের কারণে আন্তর্জাতিক অঙ্গনে ক্রমেই বিচ্ছিন্ন ও দুর্বল হয়ে পড়েছেন তিনি। গাজা অভিযান কি করে সমাপ্ত হবে বা যুদ্ধ শেষে এই ভূখণ্ড পরিচালনার কি ব্যবস্থা নেওয়া যেতে পারে সে বিষয়ে কোনো পরিকল্পনা নেই এই যুদ্ধবাজ প্রধানমন্ত্রীর। এই যুদ্ধ পুরো অঞ্চলের নিরাপত্তা অনিশ্চিত করে তুলেছে, একই সঙ্গে হুমকি তৈরি করেছে আরও একটি যুদ্ধ শুরুর। ইসরায়েলের সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠী চায় নেতানিয়াহু পদত্যাগ করুক। নেতানিয়াহু তার মন্ত্রিসভার কট্টরপন্থী অংশের সমর্থনে এখনও চেয়ার আঁকড়ে ধরে আছেন, তবে সেই সমর্থনের মাত্রা খুব প্রবল নয়। এছাড়া প্রতিরক্ষা বাহিনীগুলোর নেতৃত্ব এখনও তাকে সমর্থন জুগিয়ে চলেছে। শুধু যুদ্ধের কারণেই এই দুই পক্ষ এখন পর্যন্ত সমর্থন দিয়ে চলেছে তাকে। ফলে ধরেই নেওয়া যায় যুদ্ধ বন্ধ হলে এই সমর্থন থাকবে না। ফলে ক্ষমতা ধরে রাখতেই যুদ্ধ বন্ধ করার সুযোগ নেতানিয়াহুর সামনে নেই, আর এ কারণেই যুদ্ধ আরও ছড়িয়ে দেওয়ার ব্যাপারেও আগ্রহী তিনি। একসময় আল্ট্রা অর্থোডক্স ইহুদিরা তাকে সমর্থন করত, এখন এই অংশ তাকে ছেড়ে গেছে। ইসরায়েলের এই গোষ্ঠী কখনোই সেনাবাহিনীতে কাজ করে না, যদিও ইসরায়েলের সংবিধান অনুসারে সব নাগরিকেরই জীবনের একটা সময় সেনাবাহিনীতে কাজ করার বাধ্যবাধকতা রয়েছে। কিন্তু ধর্মচর্চার কারণে আল্ট্রা অর্থোডক্স গোষ্ঠী এক্ষেত্রে কিছুটা ছাড় পায়। এবার গাজা যুদ্ধ শুরু হওয়ার পর এই ছাড় নিয়েও ইসরায়েলে ব্যাপক সমালোচনা তৈরি হয়। এই সমালোচনার সূত্র ধরেই নেতানিয়াহুর উপর থেকে সমর্থন প্রত্যাহার করে এই গোষ্ঠী। বিস্ময়করভাবে এই গোষ্ঠীকে ওয়াশিংটন খুব একটা সুনজরে দেখে না। ক্ষমতায় টিকে থাকার পাশাপাশি যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য বাস্তবিক কিছু সমস্যার মধ্যে রয়েছেন নেতানিয়াহু। ইসরায়েলের জেনারেলরা অস্ত্র ও গোলাবারুদ সরবরাহের ঘাটতি নিয়ে উদ্বিগ্ন। টানা প্রায় 10 মাস ধরে চলছে গাজা যুদ্ধ। এই লড়াইয়ে এরই মধ্যে রিজার্ভিস্ট সেনাদের ব্যবহার করছে ইসরায়েল। ফলে নিয়মিত ও রিজার্ভিস্ট সেনাদের অনেকেই যুদ্ধজনিত ক্লান্তিতে আক্রান্ত। সেনাবাহিনীর ভেতর থেকেই হামাসের সঙ্গে যুদ্ধবিরতিতে যাওয়ার কথা বলা হচ্ছে গত কয়েক মাস ধরেই। এমন পরামর্শ এসেছে যে গাজা যুদ্ধ বন্ধ করা সম্ভব হলে সেনাদের পক্ষে হিজবুল্লাহর সঙ্গে লড়াইয়ে জড়িয়ে পড়া সহজ হবে। অর্থাৎ একসঙ্গে দুটি যুদ্ধ চালানো নিয়ে খোদ ইসরায়েলি সেনাবাহিনীর মধ্যেও খুব একটা স্বস্তি নেই।
প্রধানমন্ত্রী নেতানিয়াহু তার অবস্থানে অনড়। প্রথমত তিনি যুদ্ধ চালিয়ে যেতে চান, দ্বিতীয়ত তিনি মনে করেন ওয়াশিংটন একটি অস্ত্রের চালান আটকে দেওয়ার জন্য গাজা যুদ্ধের কাঙ্ক্ষিত ফল পেতে দেরি হচ্ছে ইসরায়েলের। যুক্তরাষ্ট্র ওই সুনির্দিষ্ট অস্ত্র চালানে ছাড় দিলেই গাজার সর্বাত্মক ধ্বংস সম্পন্ন করে হিজবুল্লাহর দিকে মনোযোগ দিতে পারেন তিনি। ইসরায়েলের জন্য হিজবুল্লাহ দীর্ঘদিন থেকেই একটি তিক্ত অভিজ্ঞতা। সম্প্রতি যুক্তরাষ্ট্রের কংগ্রেসের যৌথ অধিবেশনে ভাষণ দেন নেতানিয়াহু। সেখানে তিনি জোর দিয়ে বলেন, হিজবুল্লাহ ও তাদের পৃষ্ঠপোষক ইরানের বিরুদ্ধে লড়াই করা শুধু ইসরায়েলের জন্য জরুরি নয়, বরং বিষয়টি যুক্তরাষ্ট্রের স্বার্থকেও সমুন্নত রাখবে। গত শতাব্দীর ৮০ দশকের গোড়ার দিক থেকে লেবাননের একটি শক্তিশালী রাজনৈতিক পক্ষ হয়ে ওঠে হিজবুল্লাহ। একই সঙ্গে সামরিক শক্তির দিক থেকেও নিজেদের সক্ষমতার পরিচয় দেয় তারা। ওই সময় থেকেই হিজবুল্লাহকে দুর্বল বা ধ্বংস করার চেষ্টা চালিয়ে যাচ্ছে ইসরায়েল, কিন্তু সাফল্য পায়নি। ২০০৬ সালে সবচেয়ে বড় চেষ্টাটি করে তেল আবিব এবং ব্যর্থ হয়। হিজবুল্লাহকে দুর্বল করা সম্ভব হয়নি তাদের পক্ষে। উল্টো উত্তরোত্তর এই সশস্ত্র গোষ্ঠী শক্তিশালী হয়েছে। তাদের হাত এসে ধরেছে ইরান, হৃদ্যতা তৈরি হয়েছে হামাসের সঙ্গে। বর্তমান বিশ্বের অন্যতম শক্তিশালী সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। ধারণা করা হয় তাদের লক্ষাধিক প্রশিক্ষিত সেনা রয়েছে, অস্ত্রের ভাণ্ডারও সমৃদ্ধ। অস্ত্রের মধ্যে ক্ষেপণাস্ত্র এবং নানা মাত্রার সক্ষমতার ড্রোন রয়েছে। তাদের সাংগঠনিক শক্তি অসাধারণ, অবকাঠামোগত সমর্থনও দারুণ। ইরানের নেতৃত্বাধীন শিয়া প্রতিরোধের অক্ষ হিসেবে পরিচিত এই সংগঠনটি। এর সদস্যরা মনে করেন, বিশ্বাসী হিসেবে শহীদের মর্যাদাই তাদের সর্বোচ্চ প্রাপ্তি। সদ্যই ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন মাসুদ পেজেশকিয়ান। তিনি ইরানের রাজনীতির সংস্কারপন্থী অংশের প্রতিনিধি হিসেবে বিবেচিত। গোড়াতে হিজবুল্লাহর প্রতি তার মনোভাব কী হবে তা নিয়ে অনেকের মধ্যেই নানা মাত্রার সংশয় ছিল। তবে তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, প্রতিবেশী দেশের এই সশস্ত্র গোষ্ঠীর ব্যাপারে তেহরানের মনোভাবের কোনো পরিবর্তন আসবে না। আঞ্চলিক নিরাপত্তা পরিকল্পনার একটি অংশ হিসেবেই ইরানের সমর্থন ও সহায়তা অব্যাহত থাকবে। যুদ্ধকে দাঁড় গোড়ায় রেখে হিজবুল্লাহ তাদের শক্তির একটা বড় অংশ হিসেবে ইরানকে বিবেচনা করতেই পারে। ইরান ও এর সহযোগী যোদ্ধা গোষ্ঠীগুলো ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে হিজবুল্লাহকে সহায়তার জন্য এগিয়ে আসবে, একথা নিশ্চিতভাবেই ধরে নেওয়া যায়। এর মধ্যে আফগানিস্তানের তালেবানরা জানিয়েছেন তারা হিজবুল্লাহর সমর্থনে যোদ্ধা পাঠাবে। যুক্তরাষ্ট্র ও এর সহযোগী দেশগুলো অবশ্য হিজবুল্লাহকে সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করে। তবে আরব লীগ সম্প্রতি সিদ্ধান্ত নিয়েছে তারা হিজবুল্লাহর সঙ্গে সন্ত্রাসী সংগঠনের সিলমোহর লাগাবে না। আরব ও মুসলিম বিশ্বে এই সংগঠনের ক্রমবর্ধমান জনপ্রিয়তাকে মাথায় রেখেই এই সিদ্ধান্ত নিয়েছে তারা। কিছুদিন আগেও ইসরায়েলকে ওই অঞ্চলের অপ্রতিরোধ্য শক্তি হিসেবে বিবেচনা করা হতো। এখন সেই অবস্থার পরিবর্তন এসেছে। গাজা যুদ্ধ শুরুর পর হামাস, হিজবুল্লাহ, ইয়েমেনের হুথি ও ইরানের সঙ্গে ইসরায়েলের শক্তিমত্তাগত যে সংযোগ, তা আঞ্চলিকভাবে ইসরায়েলের অবস্থানকে দুর্বল করে দিয়েছে। বৈরুতকে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার ক্ষমতা হয়তো এখনও ইসরায়েলের আছে, যেমন গাজার ক্ষেত্রে করেছে তারা। তবে সেক্ষেত্রে যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ মদদের প্রয়োজন হবে ইসরায়েলের। ওয়াশিংটন সর্বাত্মক সমর্থন না জোগালে হিজবুল্লাহর বিরুদ্ধে সাফল্য পাওয়া সহজ হবে না। ইসরায়েলের নিরাপত্তার ব্যাপারে যুক্তরাষ্ট্র তার প্রতিশ্রুতি পূর্ণভাবে রক্ষা করে চলেছে এখন পর্যন্ত। তবে লেবাননে হামলা চালানোর ক্ষেত্রে একইভাবে সমর্থন জুগিয়ে যাওয়া যুক্তরাষ্ট্রের পক্ষে খুব একটা সহজ হবে না, বিশেষ করে যখন সামনেই প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশটিতে। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সামরিক সমর্থন দিয়ে গেলে আশঙ্কা আছে রাশিয়া, চীন ও উত্তর কোরিয়ার মতো দেশগুলো হিজবুল্লাহর পক্ষে দাঁড়িয়ে যাবে। সেক্ষেত্রে একটি গ্রহণযোগ্য বাফার জোন তৈরির জন্য ইসরায়েল, হিজবুল্লাহ এবং
দুপক্ষের সহযোগীদের একটি কূটনৈতিক সমাধানে পৌঁছানো অপরিহার্য হয়ে যাবে। আর এই বাফার জোনের অবস্থান থাকবে লেবানন ইসরায়েল সীমান্তবর্তী এলাকায়, যা কোনোভাবেই গাজা যুদ্ধ চলমান অবস্থায় সম্ভব নয়। বাফার জোন তৈরির জন্য প্রথমেই গাজায় অস্ত্রবিরতি নিশ্চিত করে জিম্মি ও বন্দি বিনিময় সম্পন্ন করতে হবে। নির্ভরযোগ্য একটি চুক্তিতে আসতে হবে দুপক্ষকে। নেতানিয়াহু এখন পর্যন্ত এ ধরনের কোনো চুক্তিতে সম্মত হননি। তার শঙ্কা, এ ধরনের চুক্তি হলে তার পক্ষে ক্ষমতা ধরে রাখা সম্ভব হবে না। ঘুষ নেওয়া এবং জালিয়াতির অভিযোগে তাকে কারাগারে নিক্ষেপ করা হবে। বারবার সংঘাত মধ্যপ্রাচ্যের ইতিহাসের একটি অবিচ্ছেদ্য অংশ। সেই ইতিহাসই বলে বাইরের হস্তক্ষেপে কখনোই শান্তি ও স্থিতিশীলতা আসেনি, বরং এসব হস্তক্ষেপ ওই অঞ্চলে অসন্তোষ ও সংকট বহুগুণ বাড়িয়ে দিয়েছে। আজ এখানেই শেষ করছে। সমরাস্ট্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিফিউজ ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।